আসসালামু আলাইকুম স্টেপশনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 13 এর ফিজিক্স পোর্শনটার কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের উপর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটির সলভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিই। আমরা আজকে 1 নাম্বার থেকে শুরু না করে 15 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শেষ প্রশ্নটা মানে 15 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি। কি বলছে দেখেন, একটি স্প্রিংয়ের প্রত্যয়নী বল বনাম সরণের লেখচিত্রের ঢাল 2k হলে x/2 মিটার প্রসারণে কৃতকাজ কত? আচ্ছা, এখানে একটা লেখচিত্রের কথা বলছে। সেই লেখচিত্রটা আমি কিসের সাপেক্ষে আঁকবো? স্প্রিংয়ের প্রত্যয়নী বল এবং সরণের মধ্যে যে গ্রাফ হয় সেটা আঁকবো। দেখেন, আমরা যদি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, আমরা জানি f = -kx, ঠিক আছে? এখন এই মাইনাসটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে হবে -f = kx, যেখানে -f এই পুরো জিনিসটা হচ্ছে প্রত্যয়নী বল, k হবে গিয়ে স্প্রিং ধ্রুবক আর x হচ্ছে গিয়ে সরণ। আমরা যদি এটাকে এই গ্রাফে আঁকতে চাই তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাবো, y = mx, মানে মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে গ্রাফটা আঁকলে এরকম হবে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করেন, এই যে গ্রাফটা হইল, এই গ্রাফটার ঢাল দেওয়া আছে। কত ঢাল দেওয়া আছে? ঢাল দেওয়া আছে 2k। ঢাল মানে কি দেখেন তো, এই গ্রাফটার যে ঢাল পাবো সেই ঢালটা কি অ্যাকচুয়ালি স্প্রিং ধ্রুবক, তাই না? তার মানে এই গ্রাফের ঢাল দেওয়ার অর্থ হলো গিয়ে স্প্রিং ধ্রুবকের মান দিয়ে দিছে। ওকে, তারপর আপনাকে কি বলছে? x/2 মিটার সরণে কৃতকাজ কত হবে। তাহলে দেখেন, স্প্রিং ধ্রুবক জানি, সরণের মান বলে দিছে, কৃতকাজ বের করতে বলছে। তাহলে এই গ্রাফটা আঁকার উদ্দেশ্যই হলো গিয়ে এই গ্রাফের যে ঢাল পাবো সেই ঢাল মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি স্প্রিং ধ্রুবকের মান, সেটা বোঝানোর জন্য আমি এটা আঁকছি। তাহলে দেখেন, আমরা স্প্রিং ধ্রুবক জানি, স্প্রিং ধ্রুবক কত দেওয়া আছে? 2k, এবং প্রসারণ দেওয়া আছে কত? x/2। তাহলে আমরা যদি এখন কৃতকাজ বের করি, কৃতকাজের ফর্মুলা কি? হাফ ইন্টু স্প্রিং ধ্রুবক ইন্টু সরণের স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এখানে কে মানে হলো গিয়ে 2k, সরণ কত? সরণ হচ্ছে x/2 দেওয়া আছে। তাহলে এবার দেখেন, এটা কাটা যাবে, থাকবে শুধু কে, উপরে আছে এক্স স্কয়ার, নিচে থাকবে 4, kx²/4। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? খ, ঠিক আছে? তাহলে আমাদের দেখেন 15 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তাহলে এবার আমরা এই প্রশ্নটা মুছে দেব, আমরা মুছে দিয়ে তারপরে দেখি আর কোনটা করতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন, মোছা শেষ। আমরা এখন 7 নম্বর প্রশ্নটা দেখব, কারণ এটা শেষ করে এটাও মুছে ফেলবো। 7 নম্বর প্রশ্ন কি বলছে? একটি চলন্ত বস্তু সমান ভরের অপর একটি স্থির বস্তুকে আঘাত করে থেমে গেল। ওকে, কি পরিমাণ গতিশক্তি স্থানান্তর হবে? খেয়াল করেন, একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে ওইদিকে যাচ্ছে, তার ভর m। এখানে আরেকটা বস্তু ছিল যেটা হচ্ছে স্থির, এটারও ভর m। এই বস্তুটা ওকে আঘাত করছে, আঘাত করার ফলে এই বস্তুটা এখানে এসে থেমে গেছে। তাহলে দেখেন, আমরা নিউটনীয় বলবিদ্যা যখন সংঘর্ষ পড়েছিলাম সেখান থেকে আমরা জানি, সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে তারা পরস্পর বেগ বিনিময় করে। খেয়াল করেন, এই বস্তুটার বেগ যা ছিল, সংঘর্ষ করার পর তার পুরা বেগটা ওকে দিয়ে দিবে এবং ওর পুরা বেগটা ও নিয়ে নিবে। কখন? যখন তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এখন কথা হইল গিয়া, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষের ফলে কোনো বস্তুর মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, ঠিক আছে? ওটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে খেয়াল করেন তো, এখানে এই বস্তুটা নির্দিষ্ট একটা গতিশক্তি ছিল, এখানে তার গতিশক্তি ছিল 0। ওকে, সংঘর্ষ করার আগে। যখন সংঘর্ষ হয়ে গেছে, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তাহলে ওর গতিশক্তি হবে 0, ওর গতিশক্তি হবে ওর যা ছিল পুরাটা। তাহলে দেখেন, সংঘর্ষের আগের মোট গতিশক্তি সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে। তার মানে কি, ওর গতিশক্তি পুরাটাই ওকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে গতিশক্তির পুরোটাই স্থানান্তর হয়েছে এখানে। যেহেতু আর এটা যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা আমরা কিভাবে বুঝলাম? এই যে এখানে বলে দিচ্ছে, একটা চলন্ত বস্তু সমান ভরের অপর একটি স্থির বস্তুকে আঘাত করে থেমে গেল। মানে আগে তার বেগ ছিল, কিন্তু ধাক্কা দেওয়ার পর সে থেমে গেছে, মানে গতিশক্তি পুরাটাই দিয়ে দিছে। তাহলে অ্যান্সার হবে 100%।
গতিশক্তি কতটুকু স্থানান্তর হবে 100%, ওর পুরাটাই ওর মধ্যে দিয়ে দিছে, তখন আবার ও একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনের দিকে চলে যাবে। ওকে, তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা মুছে দেব, মুছে দিয়ে আমরা পরে প্রশ্ন দেব। ওকে, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নটা এখন দেখেন কি বলছে। 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির গতিশক্তি দেওয়া আছে এত জুল, বলছে এত হলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চললে গতিশক্তি কত হবে। আচ্ছা, একটা বেগ দেওয়া আছে, ওই বেগের জন্য গতিশক্তি কত সেটা দেওয়া আছে, আরেকটা বেগ দেওয়া আছে ওটার জন্য গতিশক্তি বের করতে বলছে। দেখেন আমরা গতিশক্তি ইজ ইকুয়ালস টু কি জানি, হাফ mv স্কয়ার। একটা বস্তুর কথা বলছে, একটা গাড়ির কথা বলছে, একটা গাড়ি যেহেতু বলছে তাহলে আমাদের এখানে ভর এই জিনিসটা হবে ধ্রুবক, তাহলে কে এর সাথে ভি এর সম্পর্কটা কি দেখেন তো, কে সমানুপাতিক ভি স্কয়ার। এম এবং হাফ এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক সমান মেলে সমানুপাতিক হয়ে গেল, তাহলে কে এর সাথে ভি এর সম্পর্কটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, দেখেন k2 বাই k1 ইজ ইকুয়ালস টু v2 স্কয়ার বাই v1 স্কয়ার, বর্গের সমানুপাতিক, তাই না। তাহলে এখান থেকে আমাদের k2 বের করতে হবে, k2 কি হবে v2 বাই v1 হোল স্কয়ার ইন্টু k1। তাহলে যেখানে k1 মানে হচ্ছে আগের গতিশক্তি, v2 মানে পরের বেগ, v1 আগের বেগ, v2 কত দেওয়া আছে 20, v1 মানে আগের বেগ কত 40, এটার স্কয়ার, আগের গতিশক্তি দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখেন কাটাছিড়া করলে হবে হাফ, হাফ স্কোয়ার করলে 1/4, 4, 2 আর 4 কাটা গেলে নিচে থাকবে 2, মানে 0.5, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কোথায় আছে, ঘ নাম্বার। ওকে, তাহলে দেখেন আমাদের এই 6 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্নটা কি বলছে। দেখেন 5 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। ওকে, কত বেগে চললে গাড়ির গতিশক্তি দ্বিগুণ হবে। দেখেন এই 6 নম্বর প্রশ্নটা আমরা যেভাবে সলভ করলাম এটা তার একদম রিভার্স একটা প্রশ্ন, ঠিক আছে। এখানে বেগ দেওয়া আছে, গতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে বলে দিচ্ছে, বেগ কত গুণ করতে হবে, কত করতে হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখেন ওই আগের মতোই গতিশক্তি মানে হাফ mv স্কয়ার, ঠিক আছে। যেহেতু ভর ধ্রুবক একটা বস্তুর কথাই বলছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কে সমানুপাতিক ভি স্কয়ার। হ্যাঁ, তাহলে k1 বাই k2 ইজ ইকুয়ালস টু v1 স্কয়ার বাই v2 স্কয়ার। কি বের করতে বলছে, কত বেগে চললে, মানে v2 বের করতে বলছে। v2 এর মান কত আসবে, v2 এর মান আসবে k2 বাই k1 এই পুরাটা রুট ইন্টু v1, এটা হচ্ছে v2 এর মান, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখেন k2 মানে কি, পরের গতিশক্তি, পরের গতিশক্তি কত বলছে, গাড়ির গতিশক্তি পরের দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হচ্ছে 2k1 আর নিচেরটা হচ্ছে k1, v1 মানে আগের বেগ কত 10 মিটার পার সেকেন্ড বলা আছে, k1 কাটা √2 ইন্টু 10, আর √2 মানে হচ্ছে গিয়া 1.414, ঠিক আছে, বা আপনি 1.41 লিখলেও হবে, সমস্যা নেই। 10 10 দিয়ে গুণ করে দেন 14.1, ইয়েস এটা √2 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটাও হয়ে গেল। দেখেন এই দুইটা আসলে সিমিলার প্রশ্ন, উল্টা করে দিছে, যাক ব্যাপার না। তাহলে এইবার আমরা দেখব 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন কোথায়, এই যে এখানে। ওকে, খেয়াল করেন কি বলছে, 15 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 10 কেজি ও 5 কেজি এর দুটি টুকরা হয়ে গেল। ওকে, 10 কেজির টুকরার বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অপর টুকরার গতিশক্তি কত হবে। একটা বোমার কথা বলছে, একটা বোমা যার ভর দেওয়া আছে 15 কেজি, ঠিক আছে, এটা বিস্ফোরিত হয়ে দুইটা টুকরা হয়ে গেছে, একটা 10 একটা 5। 10 কেজির যে টুকরাটা আছে সেটা 4 মিটার পার সেকেন্ড বেগে একদিকে সরে গেছে, আর 5 কেজির যে টুকরাটা আছে সেটা কোন দিকে গেছে সেটা বলে নাই, আমার দিক দরকারও নাই, তাহলে আমি ধরলাম সেটা ভি বেগে এই দিকে সরে গেছে, ঠিক আছে। তাহলে এই টুকরাটার গতিশক্তি কত হবে, 5 কেজির গতিশক্তি কত হবে সেটা বের করতে বলছে। তাহলে 5 কেজির টুকরার গতিশক্তি হবে হাফ mv স্কয়ার, এম মানে ওটার ভর 5 কেজি, বেগ কত ভি স্কয়ার, বেগ জানি না, বেগ না জানলে গতিশক্তি জানবেন না। তাহলে এখন আমাদের কাজ হলো গিয়ে ভি এর মানটা বের করা। ভি এর মান কিভাবে বের করব, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা এখান থেকে ভি এর মানটা বের করতে পারবো।
দেখেন এখানে 15 কেজির একটা গোলা ছিল, ওটা বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হয়ে দুইটা টুকরা হয়ে গেছে, তাহলে অবশ্যই ভিতরে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়েছে মানে ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমরা দেই, তাহলে আমরা কি করব, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। এখান থেকে আমরা এই v2 মানে, আচ্ছা তাহলে বসান, দেখেন এখানে m1u1 0, এটাও 0। কেন দেখেন, যখন গোলাটা বিস্ফোরিত হয় নাই তখন কিন্তু সে স্থির অবস্থায় ছিল। অ্যাকচুয়ালি এখানে m1u1 m2u2 হবে না, কারণ পুরোটা একটা বস্তুই ছিল। যাক, আপনি যেভাবেই চিন্তা করেন, গোলাটা বিস্ফোরিত হওয়ার আগে তার মোট ভরবেগ 0 ছিল, কিন্তু বিস্ফোরিত হওয়ার পর এই বড় যে টুকরাটা তার ভর হয়েছে 10, তার বেগ হয়েছে 4। m2 ছোট যে টুকরাটা তার ভর হইতেছে গিয়া 5, তার বেগকে আমরা ধরে নিছি v। এখান থেকে আমরা v এর মান বের করতে পারবো। v এর মান কত আসবে, 4 × 10 = 40, ওই পাশে গেলে -8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন আমরা বেগের মান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বেগের মান এখানে বসান, হাফ mv² ছিল, হাফ ইন্টু 5 ইন্টু v স্কোয়ার মানে 8 স্কোয়ার। হ্যাঁ, তাহলে হবে এখানে 64, 32, আসলে কি এটা 8 হবে, ওকে, হাফ 5 64। এটা ক্যালকুলেট করলে আমাদের অপশন, ওকে দেখেন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, হাফ 32, 5 32, 160। 160 কি কোথাও আছে? নাই। আচ্ছা কেন নাই? কারণ আছে, দেখেন এখানে 10 কেজির টুকরার যে বেগ, এটা আপনার পরীক্ষায় প্রশ্নে যেটা দেখছেন সেখানে বেগ কত ছিল, 4 ছিল না 2 ছিল। আমি কিন্তু এটা ভুল তুলছি, ঠিক আছে। তাহলে এটা হবে আসলে 2 মিটার পার সেকেন্ড, মানে এখানে যে বেগটা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানে যে বেগটা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওই পাশে গেলে হবে 20, 20কে 5 দিয়ে ভাগ করলে এটা হবে 4, ঠিক আছে। তাহলে এটা হবে 4 স্কোয়ার, মানে এটা হবে 16, তাহলে 8 5 8 40 জুল, ঠিক আছে। 14 16, ঠিক আছে, এটা হবে 40 জুল। 40 কোথায়? এই যে ক নাম্বার, ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন সিস্টেমটা কি, এখানে আমার অপর টুকরার গতিশক্তি বের করতে বলছে, অপর টুকরার বেগ দেওয়া নাই। বেগ যদি দেওয়া থাকতো আমি সরাসরি হাফ mv² দিয়ে বের করে ফেলতাম, কিন্তু বেগের মান যেহেতু জানি না, তাহলে আমার বেগের মানটা আগে বের করতে হবে। কীভাবে করব? এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমি বেগের মানটা বের করতে পারবো, সেটা ব্যবহার করে আমি ওই অপর টুকরার গতিশক্তিটা পেয়ে যাব, ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখেন আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে, 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেককে আনুভূমিকভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় 0.025 মিটার ভিতরে ঢুকে গেল, দেয়ালের গড় বাঁধা বল কত? আচ্ছা খেয়াল করেন, এখানে একটা দেয়াল আছে, কেমন দেয়াল এটা, সুন্দর দেয়াল। এই দেয়ালের মধ্যে একটা পেরেক, এই পেরেকটাকে আমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করছি। কিভাবে? আনুভূমিকভাবে। কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। ফলে পেরেকটা কি করছে? দেয়ালের মধ্যে ঢুকে গেছে। কতটুকু ঢুকে গেছে? এতটুকু। দেয়ালের গড় বাধা বল বের করতে বলছে। দেখেন কাজ শক্তি উপপাদ্য, এই জিনিসটা ব্যবহার করে আপনি খুব সহজে এখান থেকে এই গড় বাধা বলটা নির্ণয় করতে পারবেন। কিভাবে? কাজ শক্তি উপপাদ্যটা কি ছিল? কাজ শক্তি উপপাদ্য ছিল কৃত কাজ ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে। গতিশক্তির পরিবর্তন কিসের গতিশক্তি? পেরেকের, হাতুড়ির গতিশক্তির পরিবর্তন। আপনি এই হাতুড়িটা দিয়ে একটা নির্দিষ্ট বেগে পেরেককে আঘাত করছেন, তার মানে কি ওই সময়ে হাতুড়ির একটা গতিশক্তি ছিল। যখন পেরেকটা এই এতটুকু ভিতরে ঢুকে থেমে গেল, তখন তো হাতুড়িটাও থেমে গেছে। যখন হাতুড়ি থেমে গেছে তখন তার গতিশক্তি কত হয়েছে? 0। তাহলে তার গতিশক্তির পরিবর্তনটা কত হবে? অ্যাকচুয়ালি গতিশক্তির পরিবর্তনটা হবে হাফ mv² মাইনাস 0, মানে এটা আগের গতিশক্তি, এটা পরের গতিশক্তি, তো 0 তো লেখা দরকারই নেই, ঠিক আছে। আর এখানে এই কৃত কাজ W, এটা মানে হইল গিয়া fs।
এই এফ মানে হইতেছে গিয়ে দেয়ালের গড় বাধা বল, আর এস মানে হচ্ছে গিয়ে পেরেকের সরণ, পেরেক কতটুকু ভিতরে গেছে। তাহলে এখান থেকে আমি এফ বের করতে পারবো। কি আসবে? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s, যেখানে এম মানে হাতুড়ির ভর, কত কত দেওয়া আছে 1 কেজি, 1 কেজি। ভি মানে হচ্ছে বেগ, এটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, এস কত 0.025। ওকে, তাহলে দেখেন 0.025 মানে 0.0, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 0.05, তাহলে 4/0.05 মানে 2 দিয়ে গুণ করবেন, 20 দিয়ে গুণ করবেন, 80 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার 2 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে। 200 নিউটন বল নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে 30 মিটার দূরে সরে যায়। কৃতকাজ কত? একদম সিম্পল জিনিস, কৃতকাজ ইজ ইকুয়ালস টু এফএস কস থিটা। যা দেওয়া আছে সব বসায় দেবেন। 230 মিটার কস 60, ঠিক আছে। কস 60 মান হাফ, 100, আর 30 300 জুল, 300 ওয়াট হবে না কিন্তু। ওকে, তো 2 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। এবার 1 নম্বর প্রশ্নটার দিকে তাকান, কি বলছে। একটি লিফট এর ক্ষমতা দেওয়া আছে 25 কিলোওয়াট। লিফটটি 0.5 মিটার পার সেকেন্ড বেগে উঠতে থাকলে এর কেবল টান কত হবে? একটা লিফটকে উপরে যে টেনে নিয়ে যাওয়া হয়, উপরে কিন্তু অনেকগুলো কেবল থাকে, ওই কেবলগুলো তাকে টেনে উপরে তোলে, তাহলে ওই কেবলের উপরে একটা টান পড়বে না? ওই টানটা আপনাকে বের করতে বলছে, অর্থাৎ লিফটে প্রযুক্ত বল কত সেটা বের করতে বলছে। তাহলে দেখেন ক্ষমতার সাথে বলের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কোন একটা বস্তুর ক্ষমতা ইজ ইকুয়ালস টু বল ইন্টু বেগ। দেখেন লিফটের ক্ষমতা দেওয়া আছে, লিফট কত বেগে উপরে উঠতেছে সেটা দেওয়া আছে, এখান থেকে এফ বের করতে বলছে। এফ ইজ ইকুয়ালস টু আসবে পি বাই ভি। ক্ষমতা দেওয়া আছে 25 কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার 3। বেগ দেওয়া আছে কত? 0.5, তাহলে হবে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কোথায় আছে এটা? খ নাম্বারে আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের ওই কলামে 8 থেকে শুরু করি আমরা। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নটা পড়েন, একদম সিম্পল জিনিস। কি বলছে? 40 মিটার উপর থেকে একটি বস্তুকে ফেলে দিলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? আচ্ছা, খেয়াল করেন, একটা বস্তুকে 40 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাকে একটা উচ্চতা বের করতে বলছে, যে কত উচ্চতায়, আমি মনে করে নিলাম ভূমি থেকে এইচ উচ্চতায়, কি বলছে? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, এটা বলে দিছে। কত উচ্চতা? এইচ উচ্চতা ধরে নিলাম। তাহলে বলেন তো এখান থেকে এই উচ্চতাটা কত? 40 মাইনাস এইচ। ওকে, তাহলে দেখেন যেটা বলছে কে ইজ ইকুয়ালস টু 3u। কে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। ইউ মানে কি? mgh। তাহলে দেখেন mm কাটা, থাকবে হাফ ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু অতিক্রান্ত দূরত্ব, 40 মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 3gh। ওকে, তাহলে দেখেন এখানে ইউ মানে কি? এই জায়গায় বস্তুর বেগ, এই জায়গায় বস্তুর বেগ হচ্ছে 0, তাহলে 0 বসায় দেন, তাহলে এই 2 কাটা যাবে, থাকবে g ইন্টু 40 মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 3gh। g আবার কাটা যাবে, 40 মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 3h, তাহলে আসবে 4h ইজ ইকুয়ালস টু 40। এখান থেকে h এর মানটা আমরা পাবো 10। কত উচ্চতা? 10 মিটার উচ্চতা। অ্যান্সার কত হবে? ক। 9 নম্বর প্রশ্ন, এটা ভালো একটা প্রশ্ন। দেখেন কি বলছে। 3 মিটার ব্যাসার্ধের ও 10 মিটার দৈর্ঘ্যের একটি সিলিন্ডারকে শোয়ানো থেকে দাঁড় করানো হলে ভরকেন্দ্রের সরণ কত হবে? আচ্ছা, মনে করেন এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ দেওয়া আছে 3 মিটার। দেখেন তো এই সিলিন্ডারটা যখন মাটির উপর শোয়ানো থাকে তখন তার ভরকেন্দ্রটা আমরা জানি যে একদম মিডলে থাকে, ভরকেন্দ্রটা হচ্ছে একদম মিডলে। তাহলে দেখুন ভূমি থেকে ভরকেন্দ্রের বর্তমান উচ্চতাটা কত? ব্যাসার্ধের সমান 3 মিটার। এবার যদি আমি এই সিলিন্ডারটাকে দাঁড়া করাই,
সিলিন্ডারটাকে যদি এখন আমি দাঁড়া করাই, এখন তার ভরকেন্দ্র কোথায় আছে? মাটি থেকে এত উচ্চতায় আছে, মানে দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতায় আছে। পুরো দৈর্ঘ্যটা কত? 10 মিটার, তাহলে এই উচ্চতাটা কত হবে? 5 মিটার। কথা বুঝেন নাই? তাকে দাঁড় করানো হয়েছে, ভরকেন্দ্র তো তার জায়গা থেকে নড়বে না, ভরকেন্দ্র সিলিন্ডারের মাঝখানেই থাকবে, কিন্তু যখন দাঁড়া করানো হবে তখন মাটি থেকে ভরকেন্দ্রের উচ্চতা হবে 5 মিটার। যখন শোয়ানো ছিল তখন মাটি থেকে তার উচ্চতা ছিল 3 মিটার। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু হইল? এতটুকু। আগে ছিল 3 মিটার উচ্চতায়, এখন আছে এখানে, তাহলে সরণ কতটুকু হয়েছে? 2 মিটার। 5 থেকে 3 বিয়োগ করে দেবেন, অ্যান্সার হবে 2 মিটার। ঠিক আছে, ভরকেন্দ্রের সরণ। আর পরের উচ্চতা থেকে আগের উচ্চতা বিয়োগ করে দিবেন। এরপরে কি বলছে? 10 নাম্বার, 5 কেজি ভরের একটি স্থির গাড়ির ত্বরণ, ওয়াও, সে একটা গাড়ি, ভর 5 কেজি, খেলনার গাড়ি, যাক সমস্যা নেই। 5 কেজি ভরের একটি স্থির গাড়ির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে 4 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, ভর দেওয়া আছে কত? 5 কেজি। বেগের মান জানি না, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, বেগ বের করতে বলছে। v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটার হোল স্কোয়ার, হাফ ইন্টু 5 ইন্টু, যেহেতু স্থির বলছে তাহলে ইউ হবে 0, এখানে হবে এটি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 5, এ কত দেওয়া আছে? 3, টি কত দেওয়া আছে? 4 সেকেন্ড, তাহলে হবে 3 4 12, এটার স্কোয়ার মানে 144, হাফ ইন্টু 5 ইন্টু 144। ঠিক আছে, 144 হবে, এটা দিয়ে ভাগ করেন হবে 72, 72কে 5 দিয়ে গুণ করেন, 5 7 35, 350 হয়ে গেছে, তাহলে অ্যান্সার এইটাই হবে, এটা ছাড়া আর কোনো অপশন নাই আপনার। ঠিক আছে, 350 প্লাস 10 360। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন কি বলছে? একটি যন্ত্র 4 সেকেন্ডে 20 জুল কাজ করে, ক্ষমতা কত? ওয়াও, অসাধারণ একটা প্রশ্ন। সময় দেওয়া আছে, কাজ দেওয়া আছে, ক্ষমতা কত সেটা বের করতে বলছে। কাজকে সময় দ্বারা ভাগ করবেন, ক নাম্বার অ্যান্সার? 5 ওয়াট। অবশ্যই এককটা খেয়াল করবেন, ওয়াট আছে না জুল আছে, দেখেন সবগুলোই ওয়াট আছে, সমস্যা নেই। তাহলে অ্যান্সার হবে ক। 12 নম্বর প্রশ্ন কি বলছে? 50 কেজি ভরের এক ব্যক্তি 20 মিনিটে 150 মিটার উপরে উঠে, তার বিভব শক্তি কত? বিভব শক্তি mgh, ভর দেওয়া আছে কত? 50 কেজি। সময় লাগবে কেন? উপরে উঠছে, বিভব শক্তি বের করতে বলছে, সময় কিন্তু লাগবে না, এটা হুদাই দিছে। জি এর মান 9.8, উচ্চতা কত? কত উপরে উঠছে? 150 মিটার। ঠিক আছে, তাহলে এখন আপনি কি করবেন? 50 দিয়ে এটাকে গুণ করবেন, হবে 490 ইন্টু 150। 490 দিয়ে 150কে আপনি গুণ করতে পারবেন না, তাই একটা কাজ করেন, 490 ইন্টু এটাকে লেখেন 100 প্লাস 50, এইবার পারবেন। 490 দিয়ে এটাকে গুণ করেন, 490 ইন্টু পরের দুইটা শূন্য প্লাস 490 দিয়ে 50কে গুণ করেন, 5 দিয়ে যদি এটাকে গুণ করেন, এটা হবে আপনার 245, 24,500, ইয়েস, এটার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এবার আপনি 49,000-এর সাথে 24,500 যদি যোগ করে দেন, তাহলে আমাদের হবে 73,500, 73,500 হবে। তাহলে দেখেন অ্যান্সার কত আছে? 73,500, মানে 73.5 কিলো জুল, ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে 13 নম্বর প্রশ্ন কি বলছে? রৈখিক ভরবেগ 60% বাড়লে গতিশক্তি বাড়বে কত পার্সেন্ট? ঠিক আছে, দেখেন আমরা গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক জানি, k = p²/2m, যেখানে k মানে গতিশক্তি, p মানে ভরবেগ। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি না k সমানুপাতিক p², তাহলে এখান থেকে আবার লেখা যায় না k2/k1 = p2²/p1²? হ্যাঁ, লেখা যায়। এখান থেকে যদি আমরা k2 বের করি, k2 = কি আসবে? p2/p1² ইন্টু k1। এখানে দেখেন ভরবেগ বাড়বে কতটুকু? 60%। বাড়ে যদি 60%, তাহলে p2 এর মান কত হবে? আগে ভরবেগের সাথে যতটুকু বাড়ছে সেটাকে যোগ করে দিতে হবে। আগে ভরবেগ ছিল p1, তার সাথে বৃদ্ধি পাইছে, মানে যোগ করতে হবে 60%। কার 60%? p1 এর, সেটাকে আবার p1 দিয়ে ভাগ করতে হবে, পরে স্কোয়ার করবেন, মানে আমরা এখানে উপরে p2 এর মান বসাইছি। ওকে,
ইন্টু K1। তাহলে এখানে ক্যালকুলেট করেন 60% মানে 0.6। P1 কমন নিলে কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে 1, এখানে থাকবে 0.6 মানে 1.6, তার উপর আছে স্কয়ার, 1.6 স্কয়ার মানে 2.56। কিভাবে? কারণ 16 স্কয়ার এটা মানে হচ্ছে 256, তাহলে 1.6 স্কয়ার মানে 2.56 K1, 2.56 K1। এটা আমরা কিসের মান পাইলাম? K2 এর মান পাইলাম, ঠিক আছে। কিন্তু আমাকে K2 বের করতে বলে নাই, আমাকে বলছে গতিশক্তির পরিবর্তন কত। হ্যাঁ, মানে এখন আমরা কি করব, K2 থেকে K1টা বিয়োগ করব। K2 কত পাইছি? 2.56 K1, এটা থেকে K1 বিয়োগ করব, থাকবো কত? 1.56 K1। তাহলে দেখেন 1.56, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। পার্সেন্টেজ কত হবে তাহলে? 156। কোথায় আছে অ্যান্সার? এই যে গ নম্বর, ঠিক আছে। এই প্রশ্নটা একটু বড়, এটা এভাবেই করতে হবে, ঠিক আছে। আপনার শুধু এই জিনিসটা বুঝতে হবে, যেহেতু বলছে 60% বৃদ্ধি পায় তাহলে আগের সাথে যোগ করতে হবে। যদি বলতো হ্রাস পায় তাহলে এটা বিয়োগ করতে হইতো। যদি বলতো 60% হয় তাহলে যোগ করতাম না, শুধু এতটুকু লিখতাম, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখেন আমাদের আজকের শেষ প্রশ্ন 14 নম্বর। কি বলছে? 1 মিটার টেবিলের উপর অবস্থিত 10 গ্রামের একটি বইকে 10 সেন্টিমিটার ডানে সরালে বিভব শক্তির পরিবর্তন কত হবে? একটা টেবিল দেওয়া আছে যার উচ্চতা দেওয়া আছে 1 মিটার, এটার উপর একটা বই রাখা আছে 100 গ্রামের। এটা কি করছি আমি? এখান থেকে 10 সেন্টিমিটার ডানে সরাইছি, বিভব শক্তির পরিবর্তন বের করতে বলছে। আচ্ছা দেখেন তো, এই জায়গায় যখন বইটা ছিল তখন সে মাটি থেকে যত উপরে ছিল, এইখানে আনার পরেও মাটি থেকে তত উপরেই আছে। মাটি থেকে তার উচ্চতার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, তাহলে বিভব শক্তিরও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ডানে বা বাঁয়ে সরাইলে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় না, তাই বিভব শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তাহলে বিভব শক্তির পরিবর্তন হবে 0 জুল, ঠিক আছে। ডানে বা বাঁয়ে সরালে বিভব শক্তির কোনো পরিবর্তন হয় না, উপরে নিচে নামাইলে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আজকে যে 15টা প্রশ্নের সলিউশন করা দরকার ছিল সেগুলো আমাদের হয়ে গেল। তাহলে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো সলিউশন হলেই, যারা পরীক্ষা দেন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া পরীক্ষার ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওটা থেকে আপনারা পরীক্ষা দিয়ে পরে সলভ ক্লাসটা আবার দেখে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার আশেপাশে আপনার বন্ধুরা এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।